একটা শরীরে কতগুলো আত্মা থাকতে পারে? একটা শরীরে অনেকগুলো থাকে। আমি কিছুদিন আগে অলরেডি একটা রিমুভ করে এসেছি, তার মধ্যে 41 জন স্পিরিট ছিল। 2025 ডিসেম্বর মাসে আমার কাছে একটা এরকম কেস আসে। সাধুটা তার মনে কাজ করছিল বসে, সাধুটাকে গুঁতো দিয়ে বলছে, কিরে খ্যাপা কি করছিস এখানে বসে? বলছে, যত সব ঢপের কীর্তন কুসংস্কার ছড়াচ্ছে, বুজরুকি মারতে বসেছিস বলে জল নিয়ে ওর গায়ের মধ্যে ছিটিয়ে দিয়েছে। ও সাধুটা কিন্তু বসে ওখানে কিন্তু চালানের কাজ করছিল। সাধুটা যাকে চালান দিচ্ছিল তার কাছে না করে যে জল ছিটিয়েছে তার ওয়াইফের গায়ে চালান করে দিয়েছে ওখানে বসে। পরের দিনকে বেনারস থেকে যখন ওনার বাড়িতে চলে এসছে, ভদ্রলোক দেখছে ওনার ওয়াইফ হাত দুটো নিচে পাটা ওপর করে ওইভাবে দাঁড়িয়ে আছে। ধরুন কেউ আপনার কাছে এলো, আপনি কি করে বুঝবেন যে সে তার ভিতরে অন্য কোনো আত্মা আছে কি নেই? হ্যাঁ, যদি আমার কাছে কেউ আসে ধরাটা খুবই সোজা। মানে আমি যেটা দেখেছি অনেক সময় অনেকে তো মেশিন দিয়ে এখন সব দেখে না, মেশিনে কি লাল লাইট ধরে, হলুদ লাইট ধরে, সবুজ লাইট ধরে, ব্লিঙ্ক করে, সেটা দেখে মানে বোঝা যাচ্ছে যে সেখানে স্পিরিট আছে কি নেই, কোনো রকম অশরীরী রয়েছে কি নেই। কিন্তু এই সমস্ত দেখবার জন্য কোনো মেশিনের প্রয়োজনই হয় না। কারণ কি হয়, এই চোখটাই হয়ে গেছে না মানে মেশিনের মতন। মানে কে কার মধ্যে এন্টিটি আছে আর কার মধ্যে এন্টিটি নেই, সেই মানুষটার বডি ল্যাঙ্গুয়েজ, সেই মানুষটার আইবল দেখে কিন্তু অনায়াসে বলে দেওয়া যায় সেটা। ধরুন আমার কাছে কেউ আছে বসে, সে হয়তো এসছে, যখন বুকিং করেছে সে কিন্তু বলেনি যে সে এফেক্টেড, তার বাড়ির লোক। অনেক সময় হয় না বলে নিয়ে আসে আমার কাছে, শুধু বলে যে বাস্তুতে সমস্যা আছে, তো বাস্তু সমস্যার জন্য আমার মেয়ে বা আমার বউ বা আমার বোন এরা খুব অসুস্থ, এদেরকে সুস্থ করা যাচ্ছে না পুজো পাঠের দ্বারা, তো মাতাজি আপনার সঙ্গে একবার এইটা নিয়ে পরামর্শ করতে আসবো, এই বলে না নিয়ে আসে। মিথ্যে কথা বলে প্রায় এটা। এইবারে মিথ্যে কথা বলে তো নিয়ে চলে আসে। আসার পরে কি হয়, যে নিয়ে আসছে সে তো ঠিকঠাক থাকে। এবার যার মধ্যে এই ধরনের প্রেতাত্মা আছে বা যেই আছে, কিছুক্ষণ পর আস্তে আস্তে মুভমেন্টগুলো না চেঞ্জ করতে থাকে। মাথাটা কখনো ঝাঁকায়, কখনো করতে করতে মানে একটা সাধারণ মানুষের কি হবে, ধরুন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার চোখ এদিকে নড়ছে, আইবল ওদিকে নড়ছে, আমারও নড়ছে। এবার ধরুন কোনো একটা খুব স্পিডে একটু হাওয়া আসলো, হাওয়াতে কি হবে, চোখের পাতাটা পড়ে যাবে, ব্লিঙ্ক করবে। কিন্তু যদি তার মধ্যে কোনো রকম এন্টিটি অলরেডি বসে থাকে, তার চোখের আইবলটা না ফিক্সড হয়ে যাবে, তার কিন্তু আর চোখের পলকটা পড়বে না, ওই রকমই একদম ফিক্সডভাবে আপনার দিকে তাকিয়ে থাকবে। হ্যাঁ, যেটা একটা সাধারণ মানুষের পক্ষে এটাকে কন্ট্রোল করা খুব মুশকিল, যে হাওয়া আসছে বা আমি আমার চোখের পাতাটা ফেলবো না, এটা খুব একটা অসম্ভব ব্যাপার সাধারণভাবে। কিন্তু যারা নাকি এই ধরনের এন্টিটি থাকে যাদের মধ্যে, তাদের কিন্তু দেখা যায় বেশিরভাগ যে আইবল দেখে বলে দেওয়া যায় যে তার মধ্যে এন্টিটি আছে কি নেই। বেশি না, 10 থেকে 15 মিনিট আমাকে টাইম দিতে হবে, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ। আপনি একটা কথা বলুন, এরকম একটা শরীরে কতগুলো আত্মা থাকতে পারে? একটা শরীরে অনেকগুলো থাকে। আমি কিছুদিন আগে জলপাইগুড়িতে অলরেডি একটা রিমুভ করে এসেছি, তার মধ্যে 41 জন স্পিরিট ছিল। আচ্ছা, মানে হাইয়েস্ট ছিল আমার ওটা রিমুভের 41টা স্পিরিট। তার মধ্যে বেশিরভাগটাই হিন্দু ছিল, একজনই ছিল মুসলিম মহিলা। সেটা একটা শরীরেই ছিল। একটা শরীরে এবার 41 জন ছিল। এরা যখন শরীরে আসে তখন যার শরীর, তার স্পিরিটটা কি করে তখন? এবার ধরুন একজনের মধ্যে 41টা হোক, 10টা হোক, 5টা হোক বা 3টে হোক, যাই হোক, তার মধ্যে স্পিরিট রয়েছে। তার মধ্যে কি হয়, তার যে নিজস্ব আত্মা, সে না আস্তে আস্তে তার নিজস্ব অ্যাক্টিভিটিসগুলো হারাতে থাকে। আর যারা তার মধ্যে রয়েছে তারা কিন্তু তাকে আস্তে আস্তে চালনা করতে থাকে। আর তাদের মধ্যে প্রচুর পরিমাণে শারীরিক সমস্যা তৈরি হয়। কারো কারো এমনও আছে প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা, কারোর মধ্যে আছে ঘাড় তুলতে পারে না, ঘাড়ে খুব যন্ত্রণা, কারো আছে স্পাইনাল কর্ড মানে এমন অবস্থা হয়ে গেছে সে বেশিক্ষণ উঠে বসতেই পারে না। আবার কেউ কেউ আছে তার পাইলসের প্রবলেম চলে এসছে, মানে কখনো পাইলসের প্রবলেম ছিল না, কিন্তু রীতিমতন এখন সে প্রত্যেক দিন মেডিসিন নিচ্ছে। ঠিক আছে, তো এইরকম
প্রচুর নানা রকম সমস্যা দেখা যায়। এবার দীর্ঘদিন যখন নাকি এরা একজনের শরীরে বসবাস করে, আস্তে আস্তে তাদের ওঠা বসা, বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, খাওয়া দাওয়ার স্টাইল সব কিন্তু আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হতে থাকবে। মানে ধরুন, যেই মানুষটা খুব মাংস ভালোবাসে, এবার ধরুন তার মধ্যে ১০ জন হোক, ৩ জন হোক কি একজনই হোক, তার মধ্যে কোনো স্পিরিট বসবাস করছে, তার আস্তে আস্তে খাওয়া দাওয়ার স্টাইলটা পাল্টে যাবে। এই যেমন কিছুদিন আগে একজন আমার কাছে এসছিল, সে অসম্ভব মাংস খেতে পছন্দ করে, কিন্তু যখন তার মধ্যে দুখানা স্পিরিট এসে বসবাস করা শুরু করলো, সে তারপর থেকে মাছ মাংস যখন বাড়িতে আনতো, ওই গন্ধ নেওয়ার পরেই না ও একটা অসম্ভব, মানে একটা কেমন জানি একটা হয়ে যেত, মানে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি অশান্তি, মানে নিজের মধ্যে নিজে থাকতো না। আর সে আবার তখন মানে নিরামিষ খাবার দিলে যদিও বা খেত, মাছ মাংসর গন্ধ পেলে সে আবার রেগে যেত। হুম এবার আবার কেউ কেউ আছে যারা সারা বছর নিরামিষ খায়, হুম হঠাৎ এইগুলো যখন নাকি তাদের মধ্যে বাসা বাঁধতে থাকে, সেই মানুষটা মাছ ছাড়া মাংস ছাড়া থাকতে পারে না। মানে এরকম বিভিন্ন ঘটনা ঘটে। বিভিন্ন এবার রকম। এবার হচ্ছে যে ধরুন মানে এই যে বলছিলেন যে এরা মুক্তি পায়, হ্যাঁ, এরা মুক্তি পেয়ে যায় কোথায়? এরা যখন নাকি মুক্তি পায়, আহ, যদি চালান করা থাকে তাহলে কিন্তু যেই সাধক পাঠিয়েছিল তার কাছেই আবার ফেরত যাবে। কারণ সাধকদের ব্যাপার হচ্ছে কি, যারা প্রেত সাধক হয় তারা কিন্তু প্রেত ধরে রাখে, তারা। আর এই প্রেত ধরে রাখার সিস্টেমটা আসে প্রেত সাধনা থেকে, তারা কিন্তু প্রেতকে ধরে রাখতে জানে। হুম তো এই প্রেতগুলো কিন্তু কখনোই মুক্তি পাবে না যতদিন সেই সাধক না তাদেরকে মুক্তি দেবে। ধরুন আমার কাছে কেউ এসছে মুক্তি নিতে, আমি তাদেরকে মুক্তি দিতে গেছি। এইবার যদি সে চালান দেওয়া থাকে, মানে কারো অলরেডি কোনো সাধক সেই প্রেতকে তার কাছে পুষছে, হুম মানে নিত্য তাকে খাবার দাবার দিয়ে, নিত্য তাকে যত্ন করে তার কাছে সে রেখে দিয়েছে এই ধরনের কাজগুলো করাবে বলে, এবার আমার কাছে আসলো সেই স্পিরিটটাকে মুক্তি দেওয়ার জন্য। আমি এখান থেকে হয়তো বসে মুক্তি দেব, সে হয়তো সেই শরীরটা ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু গিয়ে যাবে কিন্তু সেই সাধকের কাছে যে তাকে মানে অনেক দিন ধরে অলরেডি তাকে ধরে রেখে দিয়েছে। হুম সে কিন্তু সহজে কিন্তু মুক্তি পাবে না। যদি ওই সাধক মুক্তি দেয় তাহলেই মুক্তি পাবে, যদি সাধক মুক্তি না দেয়, যতদিন সাধক বেঁচে থাকবে ততদিন সাধকের হয়ে কাজ করতে হবে তাকে। এরা বাড়িতে কি সিমটমস দেয়? ধরুন বাড়ির লোক বুঝবে কি করে যে আমার কোনো আত্মীয় তার শরীরে স্পিরিট আছে কি নেই? একদম বোঝা যাবে, কারণ তাদের অ্যাক্টিভিটিসগুলো তো চেঞ্জ হতে থাকবে। হুম ধরুন কারোর মধ্যে স্পিরিট রয়েছে, সেই মানুষটা আগে সাধারণ যখন ছিল, তার তো নির্দিষ্ট একবার একটা ঘুম থেকে উঠবার একটা টাইম আছে প্রত্যেকটা মানুষের। কেউ সকাল ৮টায় ওঠে, কেউ সকাল ৬টায় ওঠে, কেউ ভোর ৫টায় ওঠে। আস্তে আস্তে কি হয়, তারা দিনের বেলাটাকে আস্তে আস্তে পছন্দ করে না, তারা চায় যে যত লেটে ওঠা যায়, মানে আর উঠে ওরা না সূর্যের মুখ দেখতেই চাইবে না। তারা কি এরকম হয় যে অন্যান্য লোক দেখলে রেগে যায় তাদের ওপর বা? তারা তখন মানে একেবারে তাদের না সেন্স হারিয়ে ফেলে। আমার দেখা এমন ঘটনা, মা তার নিজের বাচ্চাকে মানে খামচি দিত, গলা টিপতো, মারতো, চুলমুঠি ধরে টানতো, মানে তার নিজের সন্তানকে সহ্য করতে পারতো না। কারণ এইরকম একটা ঘটনা বেনারসের একটা ঘটনা ঘটেছিল। 2025 ডিসেম্বর মাসে আমার কাছে একটা এরকম কেস আসে। ভদ্রলোক তার ফ্যামিলি নিয়ে বেনারসে ঘুরতে গেছিল। হুম আর এখন কি হয়, অনেকে তো ঘোরার, বেনারস যাচ্ছি মানে মণিকর্ণিকা ঘাট যেতেই হবে আমাকে, ঘোরবার একটা জায়গা। তো এরকম মণিকর্ণিকা ঘাটে সবাই মিলে গেছে দেখতে, আর মানে ফটো সেশন, জাস্ট ফটো সেশন করতে গেছে মণিকর্ণিকা ঘাটে। আর ওই মুহূর্তে একজন সাধু অলরেডি বসেও কিন্তু চিতার সামনে বসেও কিছু একটা কাজ করছিল। তো এখনকার দিনের মানুষ হচ্ছে গিয়ে রেসপেক্ট হারিয়ে ফেলেছে, মানে ধরুন কোনো সাধু বসে আছে, তার সাথে কীরকম ব্যবহার করতে হয় বা তার সাথে কিভাবে কথা বলতে হয়, এই সমস্ত জিনিস যত যত দিন যাচ্ছে মানুষ কিন্তু তত না হারাচ্ছে বোধ বুদ্ধিগুলো। তো সাধুটা তার মনে কাজ করছিল বসে, সাধুটাকে গুঁতো দিয়ে বলছে, কিরে খ্যাপা কি করছিস এখানে বসে? এবার সে তাকিয়ে বলছে যে
আমি আমার কাজ করছি। তখন বলছে, ও তুই তান্ত্রিক বটে, এই নে সেই জল খেয়ে সেই সাধুর গায়ে ছুঁড়ে মেরেছে এই মেয়েটির হাজবেন্ড। বলছে, "হ্যাঁ, যত সব ঢপের কীর্তন কুসংস্কার ছড়াচ্ছে, বুজরুকি মারতে বসেছিস বলে জল নিয়ে ওর গায়ের মধ্যে ছিটিয়ে দিয়েছে।" আর এমন সময় ওই সাধুটা কিন্তু বসে ওখানে কিন্তু চালানের কাজ করছিল বসে। আর ও কি করেছে, সাধুটা যাকে চালান দিচ্ছিল তার কাছে না করে যে জল ছিটিয়েছে তার ওয়াইফের গায়ে চালান করে দিয়েছে ওখানে বসে। হুম এবার পরের দিনের রাত থেকে ওই মেয়েকে আর চেনা যাচ্ছে না, মানে ভয়ঙ্কর অবস্থা। আর যেই মেয়ে কখনো মানে কোনোদিনও কারোর সঙ্গে মানে জোরে কথা বলেনি, মানে তার চলাফেরা খুব ধীর স্থির, বলছে সেই মেয়ে হঠাৎ করে বলছে রাত মানে ভোর তখন 5টা নাগাদ হবে, 5টার সময় হঠাৎ ভদ্রলোক দেখছে ওনার ওয়াইফ মানে হাত দুটো নিচে পাটা ওপর করে ওইভাবে দাঁড়িয়ে আছে। হুম বলছে ওই দেখার পরে তারপরে যখন সঙ্গে সঙ্গে ধরেছি, ধরার পরে বলছে ন্যাচারালি কি হয়, মানুষ তো সাধারণ লোক হলে সে পড়ে যাবে পাটা নিচে দিয়ে। বলছে আমি যেই ওকে ধরেছি, বলছে বডিটা পাথরের মতন ভারী, বলছে ওই বডি আমি আলগাতে পারছি না, সেই বডি বলছে একই রকমভাবে ঠাই, মানে আমি ওকে এক চুল টলাতে পারিনি সেখান থেকে। বলছে যেই আলো ফুটে গেল সঙ্গে সঙ্গে বডি পড়ে গেল, আর ওই যে পড়ে গেল ওখানেই সারাদিন ধরে শুয়ে থাকলো, ওখান থেকে আর তাকে আর ওঠানো যায়নি। আবার নিজে নিজে উঠেছে সন্ধেবেলায়। সন্ধেবেলায় যখন উঠেছে, সন্ধেবেলা ওঠার পরে বাড়ি থেকে বেরিয়ে গেছে কাউকে না বলে। ও খুঁজে বেড়াচ্ছে কোথায় গার্বেজ আছে, কোথায় রাস্তার ধারে কোনো কিছু পশু পাখি মারা গেছে কিনা সেগুলো ধরে আনবে, ওগুলো নাকি খাবে, ওগুলো খুঁজে বেড়াচ্ছে। বলছে আমার 2 মাস হয়ে গেছে, আমি পুরো হয়রান। বলছে আমি যখন অফিসে আসি আমার আমার সবসময় আতঙ্কে থাকি যে কখন একটা কি করবে এই সমস্ত এতে। এইবার আমি যখন নাকি ওকে দেখতে গেছি না, ঠিক ওদের বাড়ির গলিতে ঢুকবো তার আগে আমি কিন্তু ভদ্রমহিলাকে দেখিনি, কারণ ভদ্রলোক একা এসছিল কথা বলতে। ভদ্রমহিলাকে আমি দেখিনি। আমি যখন ওদের বাড়িতে ঢুকবো মানে দেখছি প্রথমে ভদ্রলোক আপনার কাছে আসে? ভদ্রলোক আমার চেম্বারে এসছিল যে ওয়াইফের ব্যাপারে কথা বলতে। এনার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে তো উনি প্রচুর ডাক্তার দেখিয়েছে, ও কোনো ডাক্তার বলছে সব রিপোর্ট ওকে, কিন্তু যত দিন যাচ্ছিল তত মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছিল, হুম মাথা কাজ করতো না। হ্যাঁ, তো রাত্রিবেলা হলে তো কখনো রুমে থাকতো না, রাত্রিবেলা হলে ছাদে বসে থাকতো গিয়ে, ওকে কেউ রাখতে পারতো না। তারপর থেকে ওকে বেঁধে রাখা হতো ওর নিজের রুমে। তো আমি ভদ্রমহিলাকে কখনো দেখিনি। ওনার বাড়িতে যখন আমি ঢুকবো গলিতে, আমি দেখছি একজন ভদ্রমহিলা অলরেডি দাঁড়িয়ে আছে। সেই মহিলা আমাকে বলছে, "এই তো সামনের বাড়িটা। সামনের বাড়িটায় আপনি এসছেন না? সামনের বাড়িটায় চলে যান। আপনি এই বাড়িতে এসছেন তো?" আমি বলছি কি, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি কি ওই বাড়ির লোক বলছেন?" তো কিছু না বলল না, না বলে সামনে একটা বিশাল নিম গাছ আছে ওদের বাড়ির। ওই নিম গাছের ওখানটায় গিয়ে ও না চুপ করে দাঁড়িয়ে পড়ল। এবার আমরাও তাড়ার মধ্যে রয়েছি যে এমনি লেট হয়ে গেছে। আমরা ভেবেছি হয়তো ওই বাড়িরই কোনো লোক হয়তো দাঁড়িয়ে আছে আমাদেরকে নিয়ে যাবে বলে। আমি যখন রুমে ঢুকেছি, কি বলবো, ওনার হাসব্যান্ড যখন দরজাটা খুলে ওনার রুমে নিয়ে গেছে, আমি তো দেখছি উনি বাঁধা। তাহলে উনি উনি কে ছিল যে আমাকে বাড়িটা দেখালো? আপনি এখানে এসছেন তো? আমার মাথায় না তখন স্ট্রাইক হলো যে আমি তো এনাকে বলিনি যে আমি এই বাড়িটায় এসছি। তো উনি কি করে আগে থেকে বলল যে আমি এই বাড়িতে এসছি? আমার না তখন মাথা ১ম এ কাজ করেনি যে মানে তখন যে তাড়াহুড়োর সময় যে এইটা মানে ওর মতনই অবিকল মানে দেখতে ও আমার সঙ্গে এসে অলরেডি কনট্যাক্ট করে গেছে। এবার আমি যখন ওইটা দেখেছি যে অলরেডি বাঁধা, তখন আমি ওনার হাসব্যান্ডকে বললাম যে, "উনি বাঁধা ১ম থেকেই?" বলছে, "আরে উনি তো অনেক দিন ধরেই বাঁধা।" বলছে, "তাহলে আমাকে বাইরে আমাকে এই বাড়িটা দেখালো উনি।" বলছে, "সম্ভবই না। কী করে সম্ভব? উনি তো বাঁধা আছে। আপনাকে উনি কী করে বাড়ি দেখাবে? অসম্ভব।" তো
তারপরে আমি যখন বললাম যে হাত পাগুলো খুলে দিন ওনার, আমি কথা বলবো, সেই একই একই যখনই ওনাকে খুলে দেয়, ওইরকম হাত দুটোকে নিচে করে পাটাকে ওপরেই করে দাঁড়ায়, ওটাই ওর দাঁড়ানো স্টাইল। মানে সাধারণভাবে আমরা যেমন সাধারণ মানুষ পা দিয়ে দাঁড়াই, ও হাত দিয়ে দাঁড়ায় আর পাটার ওপরের দিকে থাকে। তো কারেন্ট যাওয়ার সঙ্গে সঙ্গে যখন নাকি ওর হাজবেন্ডকে আমি বলছি মোম নিয়ে আসুন, মোম নিয়ে আসুন, মোম নিয়ে আসুন, ও সঙ্গে সঙ্গে ওইটুকুনি টাইমের মধ্যে মানে মোম আনতে না আনতে ওদের বাড়ির পিছনে যেখানে যদি কলপার আছে, মানে যেই নিম গাছটা আছে, ওইখানটায় গিয়ে ওই কলপারের ওই পাঁচিলে উঠে বসে গেছে। কখন বেরোলো, কি করে বেরোলো কেউ জানে না, শুধু মোম আনার অপেক্ষা। মানে সেই রাতটা তো মানে বীভৎস গেছে আমার, মানে সেই রাত। হুম। তো সবাই মিলে ওখান থেকে আবার তাকে ধরে আবার নিয়ে আসা হলো ওখান থেকে। নিয়ে আসার পরে আমাকে বলছে, আমাকে টেনে বেঁধে কি করবি? আমাকে যে পাঠিয়েছে সে তো আমাকে উল্টো করে রেখে দেয়। তো আমি তো সোজা হতে চাইলেও আমি সোজা হতে পারছি না। আচ্ছা কি যে কে পাঠিয়েছে? বলছে কেন, এরা তোকে বলেনি? বেনারসে গেছিল, ওখানে আহ, সাধকের ওপর এরা জল ছুঁড়ে মেরেছে, সাধককে ভণ্ড বলেছে, তারপর বাজে বাজে কথা বলেছে। তো উনি তো আমাকে অন্য জায়গায় পাঠাচ্ছিল, তো ওনারা এরকম বলাতে আমাকে এদের কাছে পাঠিয়ে দিয়েছে। আর ওনার কাছে যে সাধকের কাছে যে খুপড়ি থাকে, ওটাকে উল্টিয়ে দেয়। হুম। কারণ আমাকে তো ওই খুপড়ির মধ্যে বেঁধে রাখে, আর ওইটা খুপড়িটা যখন উল্টে দেয় তখন আমি উল্টে যাই। আর এটা তো ওনার হাতে, এখানে তো আমি তো কিছু করতে পারবো না। আমি তো সোজা হতে চাই কিন্তু আমি তো সোজা হতে পারছি না। তাহলে তুই সেই সাধককে বল আমাকে সোজা করে রাখতে, তাহলে আমি সোজা হয়েই থাকবো, আমি আর উল্টাবো না। তারপর কি করে আপনি সলিউশন তো করলেন? আমাকে ওর হাত থেকে মুক্তি দিয়ে দে, আমি চলে যাব, আমি আর হুম। কোথাও থাকবো না। তো আমি বলাতে, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে তাহলে বলো যে আমাকে তুমি সময় বলো যে তুমি কোন সময় আমি মুক্তি দিতে আসবো, তুমি যাবে। বলছে যে আমাকে অমাবস্যার রাতে চালান করেছে, আমাকে অমাবস্যার রাতেই চালান আবার ফের আমাকে চালান দেওয়াটা আমাকে বার করে দিতে হবে। আর আমাকে এবার পুরোপুরি মুক্তি দিয়ে দিতে হবে, আমি আর ওই খুপড়ির মধ্যে থাকতে পারবো না। আরে তাহলে কোথায় থাকবে? বলছে কেন, তোর কাছে নেই? তুই আমাকে কোনো একটা খুপড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দে, তবে আমাকে এরকমভাবে অত্যাচার করিস না। আমি আমি কিন্তু অত্যাচার নিতে পারবো না। আমি খুব শান্ত, কিন্তু আমাকে ওরকম করে বলে আমাকে এরকম করতে হয়। কখনো যদি কেউ এই ভৌতিক প্রভাবে পড়ে, সেই ভূতটা ছাড়াতে মোটামুটি কতদিন লাগে? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। যদি ভৌতিক প্রভাব সেটা দেখতে হবে সেটা কী ধরনের। কারণ এগুলো তো অনেক নানান রকমের হয়। হুম। কোনোটা জিন চালান হয়, কোনোটা প্রেত চালান হয়। এবার আ যদি প্রেত চালান হয়, সেই প্রেতের সঙ্গে আই কনট্যাক্ট এ আসতে হবে। সেই প্রেত তখন বলবে সে কিভাবে যাবে। এবার যদি ও বলে দেয় যে আমি আ অমুক তিথিতে, অমুক সময় ধরে তুমি যদি কাজে বসো, আমি তখন রিমুভ হয়ে চলে যাব। তাহলে আমার জন্য একদিনে কাজ হয়ে যাবে। যদি সে নিজে থেকে এই ধরনের কোনো কিছু না জানায়, আমাকে যদি বাধ্য করতে হয় তাকে বার করবার জন্য, সেখানে ২ দিনও লাগতে পারে, আবার কখনো ৩ দিনও লাগতে পারে। আচ্ছা, সেটা আপনি ক্রিয়া করার পর থেকে ২-৩ দিন লাগে। হ্যাঁ, ক্রিয়া আমি লাস্টের দিন করি। মানে এই হুম। যে ৩ টে দিন, মানে ১ম দিন চলে যায় তার সঙ্গে আমার কথা। মানে তার সঙ্গেই বলতে গেলে একটা মানে গল্প, মানে তাদের সামনে প্রেজেন্ট হতে হয় যে তাদের দুঃখ বা তাদের যে বেদনা, ওটা আমি খুব ফিল করতে পারছি। মানে আগে তাদের জন্য আমাকে খুব বিশ্বস্ত হতে হয়। হওয়ার পরে ওরা যখন বুঝতে পারবে যে না এই মানুষটা আমার ক্ষতি করবে না, বা এই মানুষটা আমাকে দাস বানাবে না, এই মানুষটা আমাকে মুক্তি দেবে, বা এই মানুষটা খুব ভালো মানুষ। এরা কিন্তু খুব মানুষ সম্বন্ধে বোঝে যে কে ভালো আর কে খারাপ। মানে সাধকরা তো অনেক রকমের হয়, কেউ খারাপ কাজ করে, কেউ ভালো কাজ করে। এরা কিন্তু খুব ভালোভাবে জানে যে কে খারাপ কাজ করে অভ্যস্ত আর কে ভালো কাজ করতে অভ্যস্ত। যদি দেখে যে না এ তো ভালো, এ তো মুক্তি দেয়, তাহলে সে কিন্তু খুব তাড়াতাড়ি আমার সঙ্গে কন্ট্যাক্টে আসবে এবং সে তার ইচ্ছা বলবে যে আমি অমুক সময় যাব, অমুক তিথিতে যাব, যাওয়ার সময় আমি এটা পছন্দ করি, আমাকে এটা দিতে হবে, বা আমি খেতে চাই, আমাকে ওইটা খেতে দিতে হবে। তখন ওরা নিজেরাই ডিমান্ড করবে। তখন কিন্তু একদিনে কাজ হয়ে যাবে। আর যদি একদিনে কাজ না হয়, আমাকে কিন্তু সেখানে একদিনও হতে পারে তার সঙ্গে কথা বলতে, দ্বিতীয় দিনও হতে পারে যে আমাকে তার সঙ্গে আবার আই কনট্যাক্টে আসতে হচ্ছে।
তাকে ডেকে আবার তাকে রাজি করাতে হচ্ছে। এইবার আমি যদি তার উপরে বলপ্রয়োগ চেষ্টা করি যে না তোমাকে যেতে হবেই, সেই সমস্ত কেসগুলো কিন্তু খুব একটা সাকসেস হয় না কারোর জন্য। কারণ ওরা তখন বেরিয়ে যাবে কিছুক্ষণের জন্য, আবার কিন্তু রিটার্ন চলে আসবে। আর যদি তারা তাদের ইচ্ছায় যায় তাহলে কিন্তু ওরা কখনো রিটার্ন আসবে না। তো দ্বিতীয় দিনে মোটামুটি আহ, তাদের একটা মানে যেটাকে বলা হয় রাজি করানো, সেটা কিন্তু হয়ে যায়। তৃতীয় দিনে আমি তখন কাজটা করি, মানে 3 দিনে আমার সেই কাজটা সলভ হয়ে যায়। যাকে আপনার থেকে অনেক এক্সাইটিং গল্প শুনলাম, এখনো অনেকগুলো বাকি রইল। যারা অনেকে অনেক সময় কন্ট্যাক্ট করতে চায়, আমাদের কাছেও আগেরবার অনেক মানে ফোন এসছিল। আপনি পারমিশন দিলে আপনার কন্ট্যাক্ট নাম্বার বা ডিটেলস আমরা ডেসক্রিপশনে আমার দিতে দ্বারা পারি। যদি মঙ্গল হয়, আমার দ্বারা যদি কোনো মানুষ সুস্থ হতে পারে, আবার নতুন জীবন নিতে পারে, তাহলে আমি সবসময় প্রস্তুত। কারণ আজকের দিনে আমার যে কাজটা না, সেটা এই সমস্ত মুক্তি দেওয়ার জন্য। মানে আমার কাজ হচ্ছে যারা চালান করছে, আমি কিন্তু সেগুলোকে মুক্তি দেওয়ার চেষ্টা করি এবং মুক্তি দিয়েও থাকি। কারণ আমি মুক্তি দেওয়ার একটাই উদ্দেশ্য, একটা হচ্ছে যাকে চালান করা হচ্ছে, যে স্পিরিট, সেই প্রেতাত্মাটার একটা নিজস্ব কষ্ট, তার সঙ্গে যে মানুষটার শরীরে রয়েছে সেই মানুষটার শরীরের কষ্ট। কাজেই আজকের দিনে আমার হাত ধরে মানুষের যদি মুক্তি হয়, এই সমস্ত প্রেতাত্মা মানে মানে আত্মাদের যদি মুক্তি হয়, তাহলে আজকের দিনে আমি বলবো যে আপনি আমার নাম্বার দিতে পারেন, যদি আমি কোনো ভালো কাজে লাগি। অনেক ধন্যবাদ অনেকটা সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনার সাথে আবার গল্প হবে। জয়শ্রী মহাকাল, জয়শ্রী। সবাই ভালো থাকবেন, আবার নিশ্চয়ই দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।